জয়পুরহাটে সক্রিয় কিডনি পাচারকারী চক্র। দালালদের প্রলোভনে অনেকেই বিক্রি করছেন শরীরের মূল্যবান অঙ্গ। ডোনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি। টানা বৃষ্টিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা, তীব্র যানজট আর গণপরিবহনের অভাবে চরম বিপাকে নগরবাসী। প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙছে বিভিন্ন জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বল্প বাজেট বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। ঈদ সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাংস হতে পারে মৃত্যুর কারণ, জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু। কুমিল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী গুলিতে নিহত। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। 5 পুলিশ সদস্য সহ আহত 6। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। অভাবের তাড়নায় দালালদের প্রলোভনে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ বিক্রি করছেন কিডনি সহ শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ। এই চক্রটি কয়েক লাখ টাকার প্রস্তাব দিলেও কার্যত তাদের লাখ টাকা দেয়া হয় না বলে অভিযোগ কিডনি বিক্রেতাদের। এই অবস্থায় জনপ্রতিনিধিরা বলছেন, এটি বন্ধ করতে দালাল চক্র ও কিডনি বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্য পুলিশের দাবি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জয়পুরহাট ঘুরে মাজিদুর রহমানের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তাহেরন বেগম সংসারে সচ্ছলতা ফেরাতে 10 মাস আগে পাড়ি জমান ঢাকায়। পরিচিত এক দালালের মাধ্যমে এক সরকারি কর্মকর্তার বাড়িতে কাজ নেন গৃহকর্মীর। এর কিছুদিন পর কর্মকর্তার ছেলের কিডনির প্রয়োজন হলে টার্গেট হন তাহেরন। এরপর স্বামীর পরামর্শে গ্রামে ফিরে আসলেও এক প্রকার জিম্মি করে তাকে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয় কর্মকর্তার ছেলে নাফিজের শরীরে। জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকা তাহেরন ক্যামেরার সামনে কথা না বললেও প্রতিবেশীরা জানালেন তার কষ্টের কথা। পালে আছে আসার পর উনি আর দিবে না সকল ওই লোক কেস করে যে আমার বাসাত কাজ কাম করে 7-8 ভরি সোনার দানা হিগান সিগান এলা চুরি করে নিয়ে চলে গেছে। পুলিশ এসে 2 জনক ধরে নিয়ে যা গাড়িতে করে নিয়ে চলে যায় ঢাকা। জীবিকার তাগিদে কয়েক মাস আগে ঢাকার এক গার্মেন্টসে চাকরি নেন একই ইউনিয়নের তেলিহার গ্রামের মুক্তি বেগম। অসচ্ছলতার সুযোগে কারখানার সুপারভাইজার কিডনি বিক্রির প্রস্তাব দিলে রাজি হয় সে। এরপর তাকে কলকাতার ফর্টিস হাসপাতালে মুখলিসুর রহমান নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয় তার একটি কিডনি। অভাবের কারণে আমি কিডনিটা দিতে বাধ্য হয়েছি। আমার 4 লাখ টাকা বিক্রি করেছে। আমার এই 4 লাখ টাকা এনে আমার সংসারটা অনেক সচ্ছল ভাবে চলতেছে আর কি, ভালো আছে। শুধু তাহেরন আর মুক্তি বেগমই নয়, অভাবকে পুঁজি করে গত 6 মাসে দালালের খপ্পরে পড়ে এই উপজেলার অনেকেই বিক্রি করেছেন কিডনি। আমার শাশুড়ি মিনা তাই 1 বছর আগে কিডনি দিছে। খুবই অভাবের জন্য, ছেলের অসুখ, মেয়ে বিয়া পাটপা পাইছ না, এই জন্য আমার স্বামী কিডনিটা দিছে। এই অবস্থায় শুধু দালাল চক্রই নয়, কিডনি বিক্রেতাদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। অদ্যাবধি পর্যন্ত অনেক দালাল ধরা পড়েছে। আমার মনে হয় যে কিডনি যারা দেয় তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসে, তাদেরকেও একটু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। আর জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কিডনি বিক্রি বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষকে যদি আমরা বোঝাতে পারি এবং আইন সম্বন্ধে বোঝাতে পারি, তার নেগেটিভ ধারণা সম্বন্ধে বোঝাতে পারি, তাহলে অবশ্যই তারা ফিরে আসবে এই পেশা থেকে। এ পর্যন্ত উপজেলার 1.5 শতাধিক মানুষ দালাল চক্র ও ইচ্ছাকৃতভাবে কিডনি বিক্রি করেছেন বলে জানা গেছে। সময় সংবাদ। গতকালের মতো আজও ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভোর থেকেই থেমে থেমে তীব্র বৃষ্টির ফলে সাধারণ মানুষের কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হয় এবং জলাবদ্ধতা দূর না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন অনেকে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও সড়কের পাশের দোকান হাঁটু পানিতে ডুবে যায়। এ সময় বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, গুলশান, তেজগাঁ, মিরপুর সহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টি হবে। ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। রাস্তাগুলো নির্মাণ না করার ফলে যেভাবে জলাবদ্ধতা, যেভাবে রাস্তায় একটা রিক্সা যেতে পারে, একটা বাস যেতে পারে,
কিন্তু কি একটুখানি কাজ হলেই গর্তে ঢুকে পড়ে। আসলে যে প্ল্যানিং এর সমস্যা আছে, প্ল্যানিং সুষ্ঠুভাবে করতে পারলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। বৃষ্টির কারণে যানজট একটা হচ্ছে যে পরিমাণ যানবাহন আছে তার থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, এই কারণে মূলত সংকটটা দেখা দিচ্ছে। আসলে তারপর যানবাহন বাড়াইতে হবে, সেদিকে আমাদের সবার দৃষ্টি দিতে হবে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, সজল, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল থেকে কিন্তু থেমে থেমে না, মুষলধারে আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো গতকালকে যেমনটি বৃষ্টি হয়েছিল আজকে সকাল থেকে একইভাবে বৃষ্টি হচ্ছে। তো গতকালকে আমরা যেটা জেনেছিলাম যে সারাদিনে প্রায় 42 মিলিমিটার বৃষ্টি হয়েছিল ঢাকায়। তো আজকে আমি সকালে আবহাওয়া অফিসে ফোন করার পরে আমি যেটা জেনেছি যে আজকে এখন পর্যন্ত প্রায় 26 মিলিমিটার বৃষ্টি ঢাকা শহরে হয়েছে। তো আমি এখন ধানমন্ডি 27 নম্বরে দাঁড়িয়ে আছি এবং এখানে প্রায় হাঁটু পানি। তো আমি আমার কথা বলি তাহলে এখানে দাঁড়িয়ে আমি আসলে অনুভব করছি অনেকটা যেমনটা সাগর সৈকতে দাঁড়ালে আপনাকে যেমনটা সাগরের ঢেউ আপনাকে ভিজিয়ে দেবে, তো এখানে দাঁড়িয়ে আমি ঠিক সেমনটাই অনুভব করছি। কিছুক্ষণ পর গাড়ি যাচ্ছে এবং একটি বড় ঢেউ এসে আমাকে সহ পাশে যে পথচারীরা আছে এবং পাশে যে দোকানগুলো আছে সেগুলোকে ভিজিয়ে দিচ্ছে। তো সজল, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ধানমন্ডি 27 নম্বরের যে মোড়টি আছে এই মোড় দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এই পানি জমে থাকার কারণে কিন্তু এই এলাকার গাড়িগুলো খুব ধীর গতিতে যাচ্ছে এবং একই সাথে 27 নম্বর ধানমন্ডি থেকে যে রোডটি বের হয়ে মিরপুর রোডের সাথে মিশেছে এই সংযোগ সড়কটিতে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ পরই কিছু দুর্ঘটনা ঘটছে, রিক্সাগুলো উল্টে যাচ্ছে, আমরা দেখেছি মোটরসাইকেল উল্টে যাচ্ছে। এখানে বেশ কয়েকটা গর্ত আছে এবং এই গর্তগুলোতে কিন্তু যেহেতু পানি জমে আছে ঠিক চালকরা বুঝে উঠতে পারছেন না কোথায় গর্ত আছে এবং এই কারণে কিন্তু অনেকগুলো দুর্ঘটনার মধ্যে আমরা দেখেছি চোখের সামনে ঘটতে। তো সজল, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকের মতোই আজকেও ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তো নগরবাসীর দুর্ভোগ কিন্তু এর মধ্যেই চরম পর্যায়ে পৌঁছেছে। তো আপনি যেমনটি দেখছেন যে মিরপুর রোডের যেটি কিনা নিউ মার্কেটের দিকে রোডটি গিয়ে মিশেছে সেই পথটি কিন্তু পুরোটাই এখন যানজট স্থবির হয়ে আছে এবং একই সাথে যেই রোডটি কিনা মাজার রোড অর্থাৎ মিরপুর গাবতলীর দিকে গিয়েছে সেই রোডটিতেও থেমে থেমে গাড়ি চলাচল করছে। তো এই দিকে আমরা যেটা দেখেছি যে 27 নম্বরের যে সড়কটি আছে মিরপুর রোডের এই সড়কটির সবগুলো ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়ার পরও কিন্তু এখান থেকে পানি যে নিষ্কাশন সেটি আসলে হচ্ছে না। তো এই বিষয়ে আমরা যেটা জেনেছি যে মূলত ঢাকার আশপাশে যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানির যে উচ্চতা বৃষ্টির কারণে সেটি বেড়ে যাওয়ার কারণে আসলে পানি নামতে পারছে না, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে আছে এবং একই সাথে ঢাকা শহরের পানি বের হওয়ার যে একমাত্র জায়গা ছিল হাতির ঝিল, তো সেই হাতির ঝিলের যে ডাউনে পানি নামার যে জায়গাটি আমাদেরকে বুয়েটের বিশেষজ্ঞ দল যেটা আমরা জেনেছিলাম সকালে ফোন দিয়ে যে সেই ডাউনে আসলে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সেখান দিয়েও পানি নামতে পারছে না এবং একই সাথে রাজধানীর কারণবাজার অঞ্চলে আমরা দেখে এসেছি যে একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং হাতির ঝিলের সাথে কারণবাজারের কোনো ধরনের সংযোগ না থাকার কারণে সেখানেও কিন্তু আসলে পানি নামতে না পারার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো সজল, আবহাওয়া অফিসের সাথে কথা বলে আমি যেটা জেনেছি যে এই যে বৃষ্টি যেটি চলছে আজকে সারাদিন এভাবে বৃষ্টি চলতে থাকবে এবং একই সাথে সন্ধ্যার পর বৃষ্টিপাত খানিকটা কমে আসলেও আগামী 2-3 দিন যাবত কিন্তু এই বৃষ্টিটা আরও চলতে থাকবে। আবহাওয়া অফিস আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে মূলত মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এই বৃষ্টিটি হচ্ছে এবং একই সাথে দক্ষিণ থেকে যে মেঘমালার সৃষ্টি হয়েছে সেই মেঘমালার কারণে কিন্তু এই বর্ষাটি শুরু হয়েছে। তো সজল, নগরবাসীর যে ভোগান্তি এই ভোগান্তি আসলে অবর্ণনীয়। যেমনটি আমরা জেনেছিলাম যে গতকালকে কিন্তু অনেককেই আমরা জেনেছি যে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত পৌঁছাতে অনেকের 6 ঘন্টা লেগেছে। তো আজকেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। আপনি যেটি দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি যারা অফিসের দিকে যাত্রা করেছেন তারা কিন্তু এই ভোগান্তির মুখোমুখি হয়েছেন। তো সজল, এখন কিন্তু মিরপুর রোডের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু ধীরে ধীরে পানি বাড়ছে এবং পানি কমার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সজল, টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতা এবং সে কারণে সৃষ্ট যানজটের খবর জানছিলাম আমাদের সহকর্মী জাফর সাদিকের কাছ থেকে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার কমপক্ষে 20টি গ্রাম। এ নিয়ে তৃতীয় দফায় চরম দুর্ভোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। আর বারবার ক্ষতিগ্রস্ত এসব মানুষের দাবি দ্রুত বাঁধ মেরামতের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি অনুকূলে না আসলে বাঁধ মেরামত সম্ভব নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ভারতের ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি তোড়ে গত 25 জুলাই ও 20 আগস্ট ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের এভাবেই কম বেশি 17টি জায়গায় বাঁধ ভেঙেছে প্রায় 500 মিটার। মঙ্গলবার দুপুরে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের মণিপুর ও তালবাড়িয়া গ্রামে নতুন করে বাঁধে 3টি ভাঙন দেখা দিলে এই সংখ্যা দাঁড়ায় 20টিতে। সোমবার মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার পর তৃতীয় দফা প্লাবিত হয় পরশুরাম উপজেলার চিতুলিয়া ইউনিয়নের 4টি, মির্জানগর ইউনিয়নের 3টি, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের 10টি ও আমজাদহাটের 3টি গ্রাম। সংশ্লিষ্ট বিভাগের হিসেব অনুযায়ী আগের 2 দফায় 50টিরও বেশি গ্রামের আউশ, আমন বীজতলা,
শাকসবজি ছাড়া শুধু রোপা আমনই নষ্ট হয়েছে প্রায় 1300 হেক্টরের। প্রায় 1100 পুকুরের মাছ ভেসে গেছে বন্যার পানিতে। সব হারানোর পরও এখানকার মানুষের পিছু ছাড়ছে না দুর্ভোগ। ডেরি ভ্যানগুলো না বানলে কষ্ট জীবনও শেষ হবে না মনে হয়। আমরা বাড়িতে পারি না, ফাঁকরা করে খাইতে পারি না, নদীর পানি চুলা ভাতি ব্যাগ ডুবি রয়েছে, ঘর বাড়ি ডুবি রয়েছে। আগে তো ক্ষয়ক্ষতি যা মাছ বৈশা চলে গেছে, এখন আমাদের ফসল যা ক্ষয়ক্ষতি 4 বছর হলে আমাদের শেষ ফসল, কৃষিক্ষেত আর হবে না। এদিকে ফুলগাজী উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, বাঁধের ভাঙন মেরামত না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ড বাঁধগুলো মেরামত না করলে পানি উজান থেকে পানি আসবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে আমাদের কারোই কিছু করার নেই। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাঁধ মেরামতে কাজ শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বাঁধগুলা মেরামত করার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। যখনই পরিবেশ হবে সাথে সাথে আমরা বাঁধগুলা বেঁধে ফেলবো। এর আগে 2 দফা বন্যায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 2 লক্ষাধিক মানুষ। আর তৃতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছেন 50,000-এরও বেশি মানুষ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। প্রতি বছরই বন্যার মৌসুমে দেশের বিভিন্ন জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চরম দুর্ভোগে পড়েন লাখ লাখ মানুষ। পানিবন্দীরা বলছেন, বাঁধ ভেঙে পানিবন্দী হওয়ায় সবকিছু হারিয়ে নিঃস্ব হতে হয় তাদেরকে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণের পর রক্ষণাবেক্ষণ না করায় ভাঙছে বাঁধগুলো। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্যয়বহুল হওয়ায় বর্তমান বাজেট বরাদ্দ দিয়ে বাঁধগুলো সঠিক রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না। ফখরুল শাহিনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ফেনী, গাইবান্ধা, ফরিদপুর, কক্সবাজার, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাজারো গ্রাম। এতে ঘরবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ, গবাদি পশু ও সঞ্চিত সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তাদের অভিযোগ, চরম দুর্ভোগে থাকলেও তাদের দেখার কেউ নেই। পুকুরে মাছ চলে গেছে, এলাকায় শাকসবজি নষ্ট হয়েছে, আমন ধান নষ্ট হয়েছে। জমি টমি সব আমার শেষ। বছর এটা একটা সমস্যা, আমরা এটা একটি স্থায়ীভাবে সমাধান চাই। বিশেষজ্ঞরা বলছেন, নকশা অনুযায়ী সঠিকভাবে নির্মাণ না করার ফলে রক্ষিত হচ্ছে না কোনো বাঁধ। বাঁধের ক্ষেত্রে 3-4টা ব্যাপার। একটা হচ্ছে উচ্চতা কতটা হবে। আমার জানা মতে আজ পর্যন্ত নদীর পাড়ে অবস্থিত কোনো বাঁধ উপচে পানি আসে নাই। নদীর বাঁধের একটা প্রস্থচ্ছেদ লাগবে, ক্রস সেকশন লাগবে, এবং তৃতীয়ত তার নিয়মিত রক্ষণাবেক্ষণ লাগবে। প্রকৌশলীদের যে নির্মাণ কৌশল অবলম্বন করা উচিত ছিল বাঁধ নির্মাণে এবং যে রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল সেটা তারা করেননি বলেই বাঁধ ভাঙছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী দিনে যেন কোনো বাঁধ না ভাঙে সেজন্য গ্রহণ করা হচ্ছে মহাপরিকল্পনা। সিআইপি যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে পরিবর্তন হবে সেটা গ্রহণ করেই আমরা বাঁধের উচ্চতা বৃদ্ধি করতেছি, বাঁধের সেকশন বাড়াচ্ছি। রিভার ব্যাংক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট যেটা, সেটাতে আমরা রিভার ব্যাংকটাকে আরো মজবুত করছি। পানি উন্নয়ন বোর্ডের আওতায় আমরা 11,500 কিলোমিটার বাঁধ নির্মাণ করছি। এই বাঁধ কিন্তু আপনাকে প্রতি বছর যে রক্ষণাবেক্ষণ করা, এটা তো অনেক বরাদ্দের ব্যাপার। পরিবেশবাদীরা বলছেন, বাঁধ রক্ষায় এখনই সঠিক পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে আরো দুর্ভোগে পড়বে বাঁধ এলাকার সাধারণ মানুষ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে অধিক মুনাফার আশায় নিষিদ্ধ ও মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে গবাদি পশু মোটাতাজা করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ী। অধিক দামে, অধিক তাপে রান্না করার পরও নষ্ট হয় না মাংসে থেকে যাওয়া স্টেরয়েড, যা মানব দেহে প্রবেশ করে সৃষ্টি করে নানা রোগব্যাধি, এমনকি কিডনি বিকল হয়ে মৃত্যুও হতে পারে। অসুস্থ পশু শনাক্ত করা এবং নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেখ জায়েদের রিপোর্ট। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সামর্থ্য অনুযায়ী সবারই চেষ্টা থাকে স্বাস্থ্যবান ও সুদর্শন দেখে পশু কেনার। আর এই আগ্রহকে পুঁজি করে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ ওষুধ খাইয়ে পশু মোটাতাজা করে থাকেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। রান্নার পরও নষ্ট হয় না পশুর মাংসে থাকা স্টেরয়েড জাতীয় ওষুধের কার্যকারিতা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। স্টেরয়েড জাতীয় ওষুধগুলো রান্নার তাপে নষ্ট হয় না, ফলে এটি অবিকৃত থেকে মাংসের সাথে মানুষের শরীরে প্রবেশ করে। শরীরে প্রবেশ করলে যেটি হয়, মানুষের রক্তের চাপ বাড়িয়ে দেয়, ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়, হাড়গুলো ক্ষয়ে যায়, নরম হয়ে যায়,
চামড়ার মধ্যে দাগ পড়ে, মুখে, পেটে, ঘাড়ে চর্বি জমা হয়, হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। এর সামগ্রিক ফলাফল হচ্ছে একটি মানুষ চূড়ান্তভাবে অসুস্থ হয়ে যায়, যার ফলে মৃত্যুও আসতে পারে। পশুতে নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধ এবং হাটে অসুস্থ পশু শনাক্তে সরকারি তদারকি বাড়ানো জরুরি বলে মত এই পরিবেশবিদের। সরকার কিন্তু জানে কোন জায়গায় কি ফার্ম আছে, সেই সমস্ত ফার্মগুলোকে বা বাজারগুলোতে মনিটর করে প্রপারলি, যাতে করে এই মোটা তাজাকরণ যেগুলো জনস্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক সেই ধরনের জিনিসগুলোকে যাতে ব্যবহার না করতে পারে। আর রাজধানীর পশুর হাটে অসুস্থ পশু বেচাকেনা বন্ধে মনিটরিং বাড়ানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এবারে নির্বাচিত প্রতিনিধি আছে মাননীয় মেয়র, প্রায় ৭৩ জন আমাদের টোটাল কমিশনার আছে, মহিলা পুরুষ মিলিয়ে, তো তাদের মনিটরিং থাকবে। অন্যান্য বছর তো এবার মনিটরিংটা অবশ্যই আরো বেশি জোরদার হবে। কোরবানির পশুটি বিষমুক্ত এবং সুস্থ কিনা কেনার আগে তা পশু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পরিবেশবিদরা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর একটি কুরিয়ার সার্ভিস থেকে গরু মোটাতাজাকরণের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে র্যাব 3-এর সদস্যরা। র্যাব জানিয়েছে যশোর থেকে ঢাকায় ওই ওষুধগুলো পাঠানো হয়েছিল, কিন্তু বেশ কদিন পরও ওষুধগুলো কেউ নিতে না আসায় কুরিয়ার সার্ভিস অফিসের পক্ষ থেকে র্যাবকে জানানো হলে গতকাল র্যাব গিয়ে এগুলো জব্দ করে। তাদের ধারণা, মূলত ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের জন্য ওষুধগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়। এসব ওষুধ 1998 সালেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয় বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যিনি এটা গ্রাহক বা যিনি আসলে এটা নেবেন তার নাম হচ্ছে গোপন বিশ্বাস। তিনি জননী মেডিকেল সেন্টারে একটা ওষুধের দোকানের মালিক। আমরা সেখানেও আমাদের ফোর্স পাঠিয়েছিলাম, সেই দোকানটি বন্ধ রয়েছে। আমরা দেখছি আসলে এই চক্রের সাথে কারা কারা জড়িত, যে এই চোরাচালান এবং এই ধরনের নিষিদ্ধ ওষুধ আমদানির সাথে কারা জড়িত এবং কারা নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করছি। এবং এখানে দুটো মামলা হবে, একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে এই স্মাগলিংয়ের অপরাধের কারণে একটি মামলা হবে, আরেকটি মামলা হবে ওষুধ আইন অনুযায়ী আরেকটি মামলা হবে। বারবার মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি সাভারের চামড়া শিল্পনগরী কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া। সিইটিপি প্রস্তুত না হওয়ার কারণেই ট্যানারি মালিকরাও কারখানা অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতে দেখাচ্ছেন অনাগ্রহ। তবে সরকারের দাবি, এর মধ্যেই 75% কাজ শেষ হয়েছে সিইটিপির, যদিও প্রকল্পের বাস্তব চিত্র তা বলছে না। জুবায়ের ফয়সালের রিপোর্ট। পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্দেশ্যেই সাভারের হেমায়েতপুরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এ সিদ্ধান্তের বাস্তবায়ন করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। চলতি বছরের মার্চে বেঁধে দেওয়া সময় শেষ হলেও পরিকল্পনা অনুযায়ী সিইটিপির 4টি মডিউলের মাত্র একটির দেয়াল তৈরি হয়েছে। অন্যগুলোর সিংহভাগ কাজই শেষ হতে লাগবে আরও দীর্ঘ সময়। বর্তমানে সেখানে চীনা প্রকৌশলীদের অনুপস্থিতিতেই রডের কাঠামো স্থাপন আর ওয়েল্ডিং এর কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরা। এদিকে বর্জ্য শোধনাগার নির্মাণ শেষ না হওয়ার সুযোগে শিল্প এলাকায় অবকাঠামো নির্মাণে মালিকপক্ষ কাজ করছেন অনেকটা ঢিমে তালে, যদিও তা মানতে নারাজ ট্যানারি মালিকরা। এক্ষেত্রে সম্পূর্ণ সিইটিপি শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণে সরকারের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন তারা। বর্জ্য শোধনাগার আপনার সঠিক সময় যেহেতু হয়নি, এই বছর হবে কিনা আমরা সন্দিহান, এবং এইটার গুণগত মান নিয়েও আমরা সন্দিহান। এটা আসলে অনেক বড় প্রজেক্ট, এটা কোনো আলটিমেটাম দিয়ে আসলে এটা হয় না। টোটাল যে প্রসেসটা আছে ওই প্রসেসে অ্যাফেক্ট করে এটা কতদিন টিকবে সিইটিপিটা, এটা নিয়েও আমরা সন্দিহান। তবে সিইটিপি নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করেন রাজধানী সংলগ্ন নদী নালা দূষণ ও দখল রোধ কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেন্ট্রাল ইটিপি তৈরি প্রায় 75% শেষ হয়েছে, বাকি সময় একটু প্রয়োজন হবে, এবং যারা মালিক তারা এই তাদের যে স্থাপনা সেটাও নির্মাণ কাজ শুরু করেছে। এখন এটা শেষ হতে একটু সময় লাগছে, তো আমরা আশা করি আগামী বছরের মধ্যে হয়তো এটা হয়ে যাবে। 2012 সালে চীনা কোম্পানি JLEPCL কে দায়িত্ব দেওয়ার পর এখন পর্যন্ত 3 দফায় সিইটিপি নির্মাণের মেয়াদ শেষ হয়েছে। যদিও প্রকল্পটির অগ্রগতি আটকে আছে শুধুমাত্র কংক্রিটের ভিত্তি তৈরি আর দেয়াল ঢালাইয়ের মধ্যেই। কখনো দরপত্র জটিলতা, আবার কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্বলতা, নানা কারণে বারবার পিছিয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্ল্যান্টের নির্মাণ কাজ। যদিও চলতি বছরের জুনেই সিইটিপির সব কাজ শেষ হওয়ার আশ্বাস ছিল সরকারের তরফ থেকে, কিন্তু এখনও এর একটি মডিউলও শেষ না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, হেমায়েতপুর, ঢাকা।
সরকার ছাত্রলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকেলে বিএনপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে গতকাল সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে সকাল 11:15টার দিকে সমাধি পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বেগম জিয়া। এতে সভাপতির বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আজকে গণতন্ত্রহীন এবং পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। র্যাব যা কিছু করেছে বা অন্যান্য এজেন্সি যা কিছু করেছে হাসিনার নির্দেশেই করেছে, হাসিনার কথা মতো করেছে। তার আগে জবাবদিহি করতে হবে হাসিনাকে। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। আওয়ামী লীগের সোনার ছেলেরা ছাত্রলীগ যুবলীগ আজকে শিক্ষককে পেটাচ্ছে, কালকে মহিলাকে পেটাচ্ছে, সবাইকে মারছে, সবকিছু করছে, কিন্তু এখন পর্যন্ত কি তাদেরকে ধরা হয়েছে? ছাত্রলীগকে কি ওরা লাইসেন্স দিয়ে দিয়েছে মানুষ পেটানোর জন্য, মানুষ মারার জন্য? শুধু ছাত্রলীগ যুবলীগের কারণে নয়, বিভিন্ন পরগাছা ভর করায় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। পরগাছাগুলোর জন্যই আজকে আওয়ামী লীগ তাদের রাজনীতি থেকে সরে গেছে। তারা তাদের কমিটমেন্টটাও রাখতে পারছে না এই পরগাছাগুলোর জন্য। কারণ এরা তো জীবনে কোনোদিন এমপি হবে সেটা ভাবতেই পারেনি, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও হতে পারে না। বড়গাছাগুলি থাকলে আওয়ামী লীগ যে একটা বড় গাছ আছে এটা শুকাতে শুকাতে আস্তে 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 পড়ে যাবে। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানান বেগম খালেদা জিয়া। গণতন্ত্র জনগণের উন্নয়ন কল্যাণের রাজনীতি আমরা করব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরাই ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল দুপুরে রাজধানীর লালবাগে হাজী মোহাম্মদ সেলিম ডিগ্রি কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয় নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ৭৫-এর পর জাতি স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আবারও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখছে। এ সময় মন্ত্রী আর কোনো জ্বালাও পোড়াও যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালবাগ এলাকার স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। পঁচাত্তরের পর কিন্তু আমরা স্বপ্নটাকে ভুলে গিয়েছিলাম। আজকে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখছি। আর যেন কোনো নির্যাতন নেমে না আসতে পারে, আর যেন আমাদের সন্তানদের পড়ালেখা নষ্ট না হয়, আর যাতে কোনো বিপদ না আসে। ৫ শতাধিক স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছেলে পেলেদের পড়ালেখায় বাধার সৃষ্টি করেছে, তারা পড়ালেখা করতে পারবে না। পেট্রোল বোমার আঘাতের বন্ধ হয়েছে বলেছে, আর যেন সেই অবস্থার সৃষ্টি কেউ না করতে পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ হই। প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে তারা হত্যা করেছিল, আর এই হত্যার ফলে তারা আমাদের দেশকে উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন কারা ক্ষমতায় আসলো, এরপরে যারা স্বাধীনতা চায় নাই তারা ক্ষমতায় আসলো এবং এসে আমাদের দেশকে উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে গেল, যার ফলে আমাদের বহু বছর এইভাবে নষ্ট হয়ে গেল, আমরা কাজে লাগাতে পারি নাই। কিন্তু ইতিহাস বড়ই নির্মম, ইতিহাসকে কেউ ইচ্ছা করলে চাপা দিয়ে রাখতে পারে না। সময় সংবাদে আরো থাকছে। সাভারের চামড়া শিল্প নগরীতে এখনো শেষ হয়নি বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। ৭৫% কাজ সমাপ্তের দাবি মন্ত্রীর, বাস্তবতা ভিন্ন বলছেন ব্যবসায়ীরা। এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে মেহেদী হাসান বাদল নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল রাত 11:30টার দিকে নগরীর বায়েজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে 2 অনুসারীকে নিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী হাসান বাদল। এ সময় পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাদলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে হাসপাতালে যান সিটি মেয়র আজম নাসির উদ্দিন ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে তার স্বজন ও অনুসারীদের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রতিপক্ষ শফি কুদ্দুসের অনুসারীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কুদ্দুস এবং শফির লোকজন এগুলো মিলে ওরাই মারছে। আমাদের ধারণা সম্পূর্ণ এটা। আমি আমার ভাইয়ে ওই যে মেয়েদের অন্য কোনো সূত্র নেই, ওরাই করছে। দলীয় কোনো কোন দলের তো প্রশ্রয় আসে না, এখানে কোনো দলীয় কোন দল নেই। এটা অনেকটা গুপ্ত হত্যার মতো এখানে। কারণ ওনার সাথে কে ছিল, দুজন ছিল নাকি বয়স্ক লোক। পুলিশ খুঁজে বের করবে কারা এই ঘটনাটা করেছে এবং যেই করুক এটা তার বিচার আওতায় আনা হবে। এটা তদন্ত কেবল শুরু হয়েছে মাত্র। আমরা অবশ্যই এটা দেখছি যে কারা কারা ঘটনার সাথে জড়িত। কুমিল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন ওরফে জিরা সুমন গুলিতে নিহত হয়েছেন। ডিবি পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এই ঘটনায় 5 পুলিশ সদস্য সহ 6 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে পুলিশ সদস্যরা ব্রাহ্মণপাড়া থেকে ডিউটি শেষ করে ফেরার পথে সদর উপজেলার পালপাড়া ব্রিজের কাছে ডাকাতের কবলে পড়েন। পরে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ অবস্থায় 2 জন সহ মোট 5 জনকে আটক করে পুলিশ। গুলিবিদ্ধ 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন নামে একজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সহ 5 পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে 3টি এলজি ও 1টি রিভলভার উদ্ধার করা হয়। নিহত সুমন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। জ্বালানি সংকটের কারণেই দেশের শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবনে মধ্যমায়ের দেশে পৌঁছাতে শিল্পায়নের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে বিদ্যুতের মাধ্যমে দেশের শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গ্যাসের উপর চাপ কমাতে জ্বালানি তেলের দামের সমন্বয় করার পরামর্শ দেন ব্যবসায়ীরা। এছাড়া সরকারের বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ারও দাবি জানান ব্যবসায়ী নেতারা। এনার্জিটার জন্যই আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দিকে যেতে পারছি না। 24,000 মেগাওয়াট বিদ্যুৎ বোধ আমরা আরো কয়েক বছরের মধ্যে উৎপাদন করতে পারবো। তবে গ্যাস হবে না এটা আমরা নিশ্চিত। গ্যাস নিয়ে চিন্তা ভাবনা আমাদের বাদ দিতে হবে। আর এলএনজি অনেকবারই এক থেকে পাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রক্রিয়া দেখি না। কারা আসবে, কোথায় আসবে, কিছুই কোনো ঠিক নাই। সুতরাং আমাদের বিদ্যুতের উপরে মূলত বেস করে আগাইতে হবে। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ভৈরবের ইমরান শিকদারের বাড়িতে এখন ছেলে হারানোর শূন্যতা। ইমরানের ছবি বুকে নিয়ে স্বজনদের যেন আহাজারি ছাড়া আর কিছুই করার নেই। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা আক্কাস শিকদার। বাবা মার একটাই চাওয়া, শেষবারের মতো হলেও যেন দেখতে পান তাদের ছেলেকে। আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের ছেলে ইমরান প্রায় 3.5 বছর আগে ভাগ্যের সন্ধানে পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। পরে সেখান থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। জাহাজ ডুবছে দেখতেছি, এবার আমরা আতঙ্ক হয়েছি, আমার ছেলে কোথায় আছে, কান্দাকাটি বাড়ি মেজে। আর এই দিন পর্যন্ত আজকে পর্যন্ত ছেলের খবর পাইতেছি না। শনিবার গেছে, রোববার গেছে, সোমবার গেছে, আমরা তো পাগল করতেছি। আমাদের মোবাইল টিভি ময়নার মোবাইল আমরা ধরে না। বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, সে জীবিত আছে কিনা তার সন্ধান, এবং যদি সে মৃত হয়ে থাকে তা অন্তত পক্ষে তার লাশটা তার বাবা মায়ের কাছে ফেরত আসুক। স্কুল ব্যাংকিং এ ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে বরিশালের ক্ষুদে শিক্ষার্থীরা। ইতোমধ্যে ক্ষুদ্র আমানতকারীরা জমিয়েছে প্রায় 11 কোটি টাকা। বাড়ছে আমানতের পরিমাণ ও আমানতকারীদের সংখ্যাও। আমিনুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। 2010 সালে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করে। সেই থেকে তফসিলি ব্যাংকগুলো এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাত্র 100 টাকা দিয়ে 6 থেকে 18 বছরের কম বয়স্ক শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলতে পারছে। শিশু সময় থেকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে খুশি বরিশালের ক্ষুদে আমানতকারীরা। ক্লাস 8 থেকে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। টিফিন থেকে কিছু টাকা জমিয়ে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছি। ভবিষ্যতে কিছু একসাথে বেশি অ্যামাউন্ট জমবে আর আমার
জমানোর মনোভাবটা বৃদ্ধি পাবে। আমার প্রায় 2000 টাকা সঞ্চয় হয়েছে এবং আমি এটা করতে খুবই ভালোবাসি। একটা পরীক্ষার জন্য বাবার কাছে টাকা নেই, তাৎক্ষণিক টাকা নেই, ওইখান থেকে আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি টাকাটা উঠে দিতে পারতেছি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানালেন, বরিশালে দিন দিন স্কুল ব্যাংকিং কার্যক্রম বাড়ছে। বিনিয়োগ বৃদ্ধি করার উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম। বাংলাদেশ ব্যাংক মূলত বরিশাল শাখা মনিটরিং কার্যক্রমের মধ্য দিয়ে ব্যাংকগুলা বিভিন্ন স্কুলে যে সরাসরি তারা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই স্কুল ব্যাংকিং হিসাব খুলছে। সঞ্চয়টা হবে, সেই সঞ্চিত অর্থ তারা পরবর্তীতে উচ্চস্তর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে এবং তারা নিজস্ব একটা সঞ্চয় থেকে তারা একটা স্বপ্ন দেখতে শিখবে। বরিশালে স্কুল ব্যাংকিংয়ে আমানতকারীর সংখ্যা 35,000, আমানতের পরিমাণ 11 কোটি টাকা। শিশুদের মাঝে সঞ্চয় মনোভাব গড়ে তোলার জন্য শুরু হয়েছিল স্কুল ব্যাংকিং কার্যক্রম। বরিশাল অঞ্চলে 39টি ব্যাংকের 604টি শাখা কাজ করছে। সবগুলো শাখা এ ব্যাপারে সমানভাবে সক্রিয় হলে আমানত ও আমানতকারীদের সংখ্যা আরও বাড়বে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর মিটফোর্ড ওষুধের দোকানে দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে আটককৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য অন্তত 4 থেকে 5 কোটি টাকা। এসব ওষুধ মূলত ক্যান্সার, যক্ষ্মা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হতো। অভিযান পরিচালনার সময় দুটি গোডাউনের মালিকই পালিয়ে যান বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। আমদানি বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আবারও কমেছে পেঁয়াজের দাম। গত 7 দিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে 25 টাকা, আর একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 14 থেকে 15 টাকা। বন্দরের ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি বেশি হয় দাম কমেছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসানে পড়েছেন খুচরা বিক্রেতারা। এদিকে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের 4 দিনে আমদানি হয়েছে 1350 মেট্রিক টন পেঁয়াজ। গতকাল বিক্রি করছি 55, আজকে বিক্রি করছি প্রতি কেজি 40 টাকা। পেঁয়াজ আমদানি বেশি হচ্ছে, আমরা কম দামে কিনতেছি, কম দামে বিক্রি করতেছি। পেঁয়াজের দাম কমাতে পেঁয়াজের বিক্রি বেড়ে গেছে। আগে বেচতাম 7 বস্তা, এখন 10 বস্তা 15 বস্তা বিক্রি হচ্ছে। 15-16 টাকা কেজি প্রতি কম। আমাদের গরিবের জন্য এই কম হওয়াতে ভালো। চাহিদার তুলনায় পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে পেঁয়াজের দাম 12 থেকে 14 টাকা কেজি কমে গেছে এবং পেঁয়াজের বাজার স্বাভাবিক রয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে ঘিরে গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। দেশি বিদেশি পর্যটকদের সেবায় রয়েছে আন্তর্জাতিক মানের আবাসিক সুযোগ সুবিধা ও পরিবেশ। হোটেল মালিকরা বলছেন, কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। স্বচ্ছ নীল জলরাশি ও ঢেউতে বিমুগ্ধ হতে কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। একই সঙ্গে পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের নগরীতে পর্যটকদের সেবায় রয়েছে কয়েকশো হোটেল, মোটেল ও রিসোর্ট, যার মধ্যে রয়েছে বিলাসবহুল বিশ্বমানের তারকা হোটেলও, যেখানে কেবল দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের জন্যও রয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক সেবা। আমাদের হোটেলটা ইন্টারন্যাশনাল মানের 5 স্টার হোটেল, তো এখানে সব ধরনের সুবিধাই আছে 5 স্টারের। কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় বলরুম রয়েছে, যেখানে 2,500 থেকে 3,000 লোক একসাথে বসে বিভিন্ন কনফারেন্স করতে পারে, তারপরে হলো কালচারাল প্রোগ্রাম করতে পারে। পর্যটকদের জন্য খাবার পরিবেশও উন্নত। দেশি খাবারের পাশাপাশি এখানে রয়েছে বিদেশি সব খাবারও। 5 স্টার স্ট্যান্ডার্ডে যে ধরনের ফুড থাকা দরকার সেই ধরনের সব ধরনের ফুড আমাদের আছে। এখানে লাইভ কুকিং আছে, যেখানে আমাদের লাইভ গেস্ট অর্ডার করে, আমরা ওই অর্ডার অনুযায়ী মানে গেস্টকে সাপ্লাই করি। কক্সবাজারের হোটেলগুলোতে উন্নত পরিবেশ ও মূল্য সাশ্রয় হওয়ার কথা স্বীকার করেন পর্যটকরাও। কক্সবাজার যে আবাসিক হোটেলগুলো আছে, আপনার দেখেন রেডিসন, তারপর ওশান প্যারাডাইস, তারপর বিভিন্ন রকম হোটেল আছে, তারপর এগুলো হচ্ছে আপনার দেখা যায় আপনার দেশের বাইরের সাথে তুলনা করতে পারবেন। এখানে আসলে অনেক সুযোগ সুবিধা আছে। মোটামুটি রুমের যে মানে প্রাইসগুলো সেগুলো খুব রিজনেবল, মানে সবাই মানে থাকতে পারবে, মধ্যবিত্ত থেকে শুরু করে মানে হাই ক্লাস পর্যন্ত। এদিকে হোটেল মালিক সমিতির এই নেতার দাবি, কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এখানে 5 তারকা মানের, 4 তারকা মানের হোটেলও রয়েছে এবং আরো কিছু হোটেল মোটেল অলরেডি তৈরি হওয়ার পথে, যেগুলো তৈরি হলে কিন্তু কক্সবাজার একটি
আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। দেশি বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে নির্মিত হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট, যার মধ্যে তারকা মানের হোটেল রয়েছে 1/2 শতাধিক। সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভকালে পুলিশের গুলিতে 5 বিক্ষোভকারী নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী কাঠমান্ডুর দক্ষিণাঞ্চলে পারসা জেলায় এ নিহতের ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা একটি পুলিশ ক্যাম্পে পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। নেপালের সংসদে আলোচনায় থাকা নতুন সংবিধানে দেশটিকে 7টি পৃথক অঙ্গরাজ্যে ভাগের প্রস্তাব দেওয়া হয়েছে। গেল মাসে সংবিধানের খসড়া সংসদে উত্থাপন করা হয়। সংখ্যালঘু মাধেশী ও থারু সম্প্রদায় এ বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে তুরস্ক হয়ে সিরিয়া যাওয়ার পথে 9 ব্রিটিশ নাগরিককে আটক করেছে তুর্কি সেনাবাহিনী। আটককৃতদের মধ্যে 2 নারী ও 4 শিশু রয়েছে বলে ব্রিটিশ কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। মঙ্গলবার বিকেলে সিরিয়া সীমান্তবর্তী হাতাই প্রদেশ দিয়ে সিরিয়া প্রবেশের চেষ্টা করার সময় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে তুরস্ক সেনাবাহিনীর এক মুখপাত্র। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 3 ব্রিটিশ কিশোরী তুরস্ক হয়ে সিরিয়ার রাক্কা শহরে চলে যায়। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসএ যোগদানের ছবি প্রকাশ করে তারা। খেলার খবর। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 জাতির এর আসরের উদ্বোধন করার কথা রয়েছে। প্রথম দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ঘরের মাটিতে জয় ভিন্ন অন্য কোনো ভাবনা নেই লাল সবুজের বাংলাদেশের। তবে দীর্ঘ 15 বছর এ ধরনের ক্রিকেটে খেলা ইংলিশরাও চায় জয় দিয়ে আসর শুরু করতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে 11টায়। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি নতুন জার্সি তুলে দিলেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক আলম খানের হাতে। সেই সঙ্গে তুলে দিলেন একরাশ স্বপ্ন। যাত্রা শুরু হলো দেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের, যার কাণ্ডারি এখন জীবন যুদ্ধ জয় করা আলমরা। ঘরের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-20 আসর, ভালো করতেই হবে। হয়তো রয়েছে অনেক বাধা, সীমাবদ্ধতা, কিন্তু ব্যাট বলের লড়াই দিয়ে সব প্রতিকূলতা জয় করার স্বপ্ন বাংলার এই আহত বাগদের। টানা 1 মাস দলীয়ভাবে নিজেদের গড়েছেন। টাইগার সমর্থকরাও পাশে থাকবেন, তাই মাঠের ক্রিকেটে ইংলিশদের হারিয়ে জয় দিয়ে ইতিহাস রচনা করতে চায় এই টাইগাররা। আমরা হয়তো নতুন হলেও কি আমরা তো আর এখানে হাল ছাড়া দেবো না। আমরা এখানে চ্যালেঞ্জ গ্রহণ করতে আসছি, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করবো এবং ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে একটা ভালো রেজাল্ট উপহার দেবো বাংলাদেশকে। অবশ্যই হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে যেহেতু, তো দর্শক সমর্থক আমাদের পক্ষেই থাকবে। তো আমরা চাই সবাই যাতে আমাদের জন্য দোয়া করে, আমরা যাতে জিততে পারি। তবে কাজটা অত সহজ হবে কি? কেননা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইংলিশরা। দীর্ঘ 15 বছর শারীরিক প্রতিবন্ধী দল হিসেবে খেলছে ইংল্যান্ড। এরই মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক আসরে অংশ নিয়েছে ইনজুর্ড 3 লায়ন্সরা। তবে 5 জাতির আসরে এবারই প্রথম। তাই মিরপুর স্টেডিয়ামের পিচ, মাঠ সবকিছু বেশি রোমাঞ্চের ছোঁয়া দিচ্ছে ইংলিশদের। আমরা এই ধরনের ক্রিকেট অনেকদিন ধরে খেলছি, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। কিন্তু এখানকার পরিবেশ বাংলাদেশের ক্রিকেটারদের চেনা, তাই ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে এটা। আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলার অভিজ্ঞতা আছে, তাই বাংলাদেশের বিপক্ষে সেরাটা খেলে জয় পেতে মুখিয়ে আছে আমাদের ক্রিকেটাররা। তবে ইংলিশদের হুঙ্কারকে ভয় পায় না বাংলার এই টাইগাররা, কারণ বিশ্বকাপে যেমন মাশরাফিরা হারিয়েছিল ইংল্যান্ডকে, ঠিক ঘরের মাটিতে সেই ইংল্যান্ডকে এবার হারাতে তার থেকে অনুপ্রেরণা নিচ্ছে আলমরা। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জয়পুরহাটে সক্রিয় কিডনি পাচারকারী চক্র। দালালদের প্রলোভনে অনেকেই বিক্রি করছেন শরীরের মূল্যবান অঙ্গ। ডোনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি। টানা বৃষ্টিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা, তীব্র যানজট আর গণপরিবহনের অভাবে চরম বিপাকে নগরবাসী। প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙছে বিভিন্ন জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বল্প বাজেট বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। ঈদ সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাংস হতে পারে মৃত্যুর কারণ। জনসচেতনতা বাড়ানোর পরামর্শ।
এবং চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু। কুমিল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী গুলিতে নিহত, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। 5 পুলিশ সদস্য সহ আহত 6। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।